আসসালামু আলাইকুম। চলে এসেছি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম আয়োজিত ২০১তম ফেসবুক লাইভে হোমিও স্বাস্থ্য কথনের ১৯তম পর্বে। আমাদের আজকের পর্বটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি পর্ব। কেন ব্যতিক্রমধর্মী সেটা বলার জন্য আমি অবশ্যই কিছু কথা বলবো। আমরা হোমিওপ্যাথরা কিন্তু সবসময় জটিল এবং জটিল থেকে জটিলতম রোগী দেখে আসছি এবং দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথিতে এই জটিল রোগীর সফলতার কারণেই কিন্তু হোমিওপ্যাথি আজও টিকে আছে। আমি মনে করি আমার মতো যারা আরও হোমিওপ্যাথি ডাক্তার আছেন তারাও কিন্তু অনেক সময় এই জটিল রোগী দেখতে গিয়ে মেডিসিন নির্বাচন করার ক্ষেত্রে হিমশিম খেয়ে যান। এই সমস্যাটি কিন্তু আমারও হয়। তখন আমরা কি করি? তখন আমরা যখন একটা রোগীকে আমরা দেখা যাচ্ছে যে ঘন্টা পর ঘন্টা তাকে একটা কেস্টিকিং নিচ্ছি, নেওয়ার পরেও একটা মেডিসিন আমরা সিলেকশন করতে পারছি না, তখন কিন্তু আমরা তাকে রেপার্টরি করি এবং রেপার্টরিজেশনের মাধ্যমে কিন্তু আমরা একটা ওয়েল সিলেক্টেড মেডিসিন সিলেক্ট করার চেষ্টা করি। কিন্তু এই রেপার্টরিটা যদি সফটওয়্যারের মাধ্যমে হয়, বিশ্ব এখন অনেক দূরে এগিয়ে গেছে, কেন আমরা পিছিয়ে থাকবো? সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু খুব চমৎকারভাবে ওয়েল সিলেক্টেড মেডিসিনটি রেপার্টরি করা যায়। কিন্তু এখানে প্রশ্ন হলো, হোমিওপ্যাথিতে অনেক নবীন এবং প্রবীণ ডাক্তার আছেন যারা হয়তো রেপার্টরি করেন কিন্তু সফটওয়্যারের মাধ্যমে রেপার্টরিটি করতে ভয় পান, কেননা আধুনিকতার ছোঁয়া হয়তো এখনো তাদের মাধ্যমে মনটাকে দৃঢ়তা করতে পারেনি। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারছি যে যদি আপনারা আমাদের এই প্রোগ্রামের সাথে থাকেন তাহলে কিন্তু এটা আপনাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র। আপনারা শিখতে পারবেন কিভাবে রেপার্টরির মাধ্যমে সফটওয়্যার দ্বারা একজন জটিল এবং ক্রনিক রোগীর একটি ওয়েল সিলেক্টেড রেমেডি সিলেক্ট করা যায়। আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে আজকে আমরা আসতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের আজকের বিষয়টি হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে জটিল ক্রনিক রোগের ওষুধ নির্বাচন প্রশিক্ষণ, এবং আজকে থাকছে এটি উদ্বোধনী অনুষ্ঠান। আর এই বিষয়ের উপরে আমাদের স্টুডিওতে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তার মধ্যে একজন যাকে আমরা সবাই চিনি এবং সফটওয়্যার নামে ওনাকে অনেক পরিচিত, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ডাক্তার জয়নাল আবেদিন, ডিএইচএমএস বি ঢাকা, এবং উনি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তার। ওনার চেম্বার হচ্ছে গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক, মিরপুর 2, ঢাকা। এবং এছাড়াও আমি আমাদের এই অনুষ্ঠানে আরেকজনকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি, যার দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামটি এগিয়ে গিয়েছে। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি স্যার ডক্টর ইয়াকুব আলী সরকার। যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী এবং প্রশিক্ষণমূলক অনুষ্ঠান, তাই আমি সকল শিক্ষা অনুরাগী এবং হোমিওপ্যাথি অনুরাগী ভাই বোনদের বলবো যে প্লিজ আমাদের এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দেন। আজকে যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান, তাই আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ইয়াকুব আলী সরকার স্যারকে এই অনুষ্ঠানটিকে উদ্বোধন করার জন্য। শ্রদ্ধেয় ইয়াকুব আলী সরকার। ধন্যবাদ লাবণী আমিন। আজকে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের একটি আনন্দের দিন, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের মাধ্যমে কিছু ব্যতিক্রমী এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে একটি প্রশিক্ষণ ক্লাসের মাধ্যমে সরাসরি কিভাবে ঔষধ নির্বাচন করে রোগীদেরকে আদর্শ আরোগ্য দেওয়া যায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য, দক্ষ ডাক্তার তৈরি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে এসেছি। আমরা ইতিমধ্যে গুগল মিটের মাধ্যমে এবং ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে দেখতে 200টি ফেসবুক লাইভ এবং 85টি প্রশিক্ষণ ক্লাস আমরা নিয়েছি, এবং প্রত্যেকটি ক্লাসের মধ্যে আমরা আপনাদেরকে উপস্থাপন করতে চেষ্টা করেছি যে বাংলাদেশের সুনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে এখানে প্রেজেন্ট করার জন্য। আমাদের বাংলাদেশে যারা হোমিওপ্যাথিক চিকিৎসার দিকপাল তাদের প্রত্যেককেই আমি এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সামনে ফ্রি প্রশিক্ষণ ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করেছি। এমনকি বাংলাদেশের বাইরেও ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ
হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল ডাক্তারগণদেরকে এখানে আমি আমন্ত্রণ জানিয়েছি এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ডাক্তার রবীন বর্মন স্যার সহ ডাক্তার অজয় কুমার স্যার সহ বাংলাদেশের সুনামধন্য আশরাফুল হক স্যার, আমাদের এ.কে.এম রুহুল আমিন স্যার, ডাক্তার নাজির হোসেন স্যার, ডাক্তার রাতুল মাহমুদ সজল স্যার এবং ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার সহ বাংলাদেশের সুনামধন্য সকল হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু ব্যতিক্রমী আজকের এই অনুষ্ঠানটি এই কারণে যে আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে প্রযুক্তিগত দিক থেকে আমরা যাদেরকে সবচেয়ে অত্যাধুনিক এবং দক্ষ ডাক্তার হিসাবে গণ্য করি এবং সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশে যারা সবচেয়ে বেশি রোগী দেখে থাকেন, যারা সর্বসময় সফটওয়্যার নিয়ে কাজ করেন, তাদেরকে আমাদের এই অনুষ্ঠানে আজকে পেয়ে আমি নিজেদেরকে ধন্য মনে করছি। আজকের এই অনুষ্ঠানে আমি সবচেয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের দিকপাল একজন সফটওয়্যার নিয়ে ডাক্তারি করার হোমিওপ্যাথ ডাক্তার, তিনি আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত একজন উপদেষ্টা ডাক্তার নাজির হোসেন স্যার এবং আমাদের শ্রদ্ধেয় ডাক্তার এ.কে.এম রুহুল আমিন স্যার, যাদের হাত ধরে আমরা বাংলাদেশে এই সফটওয়্যারের মাধ্যমে রোগীদেরকে ঔষধ নির্বাচনের বিষয়টি আমরা বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ পরিচিত হয়েছি এবং আমরা তাদের সবসময় স্মরণ করি যারা বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসাকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের কাছে উপস্থিত হয়ে আমাদেরকে ফ্রি চিকিৎসা সেবা বিষয়ক পরামর্শ এবং চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আজকে আমি আজকের এই উদ্বোধনী দিনে দুটি কথা না বললেই নয় যে আমাদের দেশে যারা সফটওয়্যার কিংবা প্রযুক্তিগত জ্ঞানের অভাবের কারণে এই সফটওয়্যারের বিভিন্ন খারাপ প্রভাব নিয়ে তারা কথা বলেন, সফটওয়্যার নির্ভর যারা তারা ভালো ডাক্তার নয়, তারা ডাক্তারি করে রোগীর ক্ষেত্রে সফলতা দিতে পারে না, এই কথাগুলো সবসময় তারা বলে থাকেন। আজকে আমাদের এই প্রশিক্ষণ টিম অর্থাৎ আজকের এই ডাক্তার প্যানেলে যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা প্রমাণ করতে চেষ্টা করব যে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটি রোগীর কেস হ্যান্ডেলিং করা হয়, সেই কেসের সকল লক্ষণগুলোই কিন্তু আমরা গুরুত্বের সাথে নেই না। যে সকল লক্ষণগুলো রোগী বলা শুরু করেন, ঘন্টা ঘন্টা বলে থাকেন, সেখান থেকে বাছাই করে যে কি পয়েন্টগুলো আমরা নেই, সেই পয়েন্টগুলো নেওয়াই একজন ডাক্তারের প্রথম দক্ষতা। দ্বিতীয় দক্ষতা হচ্ছে যে ব্যাপক ঔষধ থেকে ওই স্পেসিফিক যে লক্ষণগুলোকে আমরা গ্রহণ করেছি সেই লক্ষণের ভিত্তিতে যতগুলো ওষুধ রয়েছে সেই ওষুধগুলোকে বিশ্লেষণ করা, আর সেই বিশ্লেষণ করা ওষুধগুলোর মধ্য থেকে সর্বোচ্চ গ্রেডের যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো থেকে ওই ওষুধগুলোর মধ্য থেকে ওই রোগীর জন্য সবচেয়ে কাছাকাছি সদৃশ ঔষধটিকে নির্বাচন করা হোমিওপ্যাথিক কনসেপ্টের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই কাজটি সহজ করতে আজকে আমার সাথে সংযুক্ত হয়েছেন ইতিমধ্যে আমাদের লাবণী আমিন বলেছেন ডাক্তার জয়নাল আবেদিন, তিনি ক্লাসিক্যাল হোমিও বাংলায় ইংরেজি সফটওয়্যার তিনি ডেভেলপ করেছেন এবং তিনি আজকে সরাসরি আমাদের মাধ্যমে আজকে আমরা একটি কেসের অ্যানালাইসিস করে একক ঔষধ আমরা আপনাদেরকে উপহার দিতে সক্ষম হব। আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে আজকে ব্যাপক সাড়া দিয়েছেন এবং অনেকেই বিভিন্ন মন্তব্য করে আমাদের উৎসাহিত করছেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে পরবর্তী অনুষ্ঠানগুলো যেন আরো ভালো করতে পারি, সেই দিকে খেয়াল রেখে আমাদের অনুষ্ঠানটি যাতে সকলের কাছে পৌঁছে যায়। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের উৎসাহের উপর নির্ভর করবে আমরা এই অনুষ্ঠানটি আরো কিভাবে সুন্দর এবং আরো ইফেক্টিভ করতে পারি, সেই দিকে আমরা অবশ্যই যত্নশীল হব। আপনাদের প্রেরণায় আমাদের আজকের অনুষ্ঠানের সফলতার মূল চাবিকাঠি। তাই আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো আপনাদের সুন্দর মতামত দিন এবং আপনাদের এই মতামত এবং উৎসাহ আমাদের লাবণী আমিন আমাদের সম্মুখে উপস্থাপন করবেন এবং আজকের এই অনুষ্ঠান সার্বিকভাবে তিনি
প্রেজেন্ট করবেন এবং সফটওয়্যারের মাধ্যমে কৌশল নির্বাচনের ক্ষেত্রে আমাদের ডাক্তার জয়নাল আবেদিন স্যার সহযোগিতা করবেন। আমরা তাদের সাথে যাচ্ছি। লাবণী আমিন, প্লিজ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি শুরুতেই বলে নিচ্ছি, স্যার কিন্তু ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নিয়েছেন। আর আমি প্রথমে একটি কথা বলেছি যে আমাদের এই অনুষ্ঠানটি আজকে ব্যতিক্রম ধর্মী এবং প্রশিক্ষণ জনিত। কারণ আমি অনেস্টলি বলছি, যদি আপনারা এক নাগারে আমাদের একাধারে যদি আমাদের এই সফটওয়্যার প্রশিক্ষণ লাইভ প্রোগ্রামগুলি দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন কিভাবে একটি জটিল রোগীকে আমরা সিমটম নিয়ে থাকি, তার এভালুয়েশন কিভাবে করি, কোন সিমটমটি নেওয়া আমাদের জন্য প্রয়োজনীয় এবং কোনটি প্রয়োজনীয় নয়, ইত্যাদি ইত্যাদি। তাই আমি বলবো যে প্লিজ আপনারা আমাদের সাথেই থাকুন। আরেকটি কথা এখানে না বললেই নয়, যা আমি এখন অনেক ডাক্তাররাই আছেন যারা হয়তো অনেক সময় দেখা যায় যে হিমশিম খেয়ে যায় একটা জটিল রোগীকে নিয়ে, যে আমি একটা জটিল পেশেন্ট দেখলাম, আসলে আমি কি ওয়েল সিলেক্টেড মেডিসিনটা আমি আনতে পেরেছি কিনা, মানে কনফিডেন্সটা কমে যায়। তো আমি বলবো যে যদি এরকম কোনো জটিল রোগী আপনাদের থাকে, যারা আপনারা হয়তো সফটওয়্যারের মাধ্যমে একটা রেপার্টরি করতে পারছেন না, আপনারা আমাদের সহায়তা নেন। স্ক্রিনে দেখা মোবাইল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বারে অথবা পার্সোনালি মেসেঞ্জারে আপনাদের রোগীকে পাঠিয়ে দিন। আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের সেই রোগীটাকে আমাদের লাইভ প্রোগ্রামে উপস্থাপন করতে। এতে করে শুধুমাত্র আপনি নয়, আমরা সহ আমাদের তরুণ এবং নবীন প্রবীণ যারা আছেন তারা সবাই কিন্তু এই শিক্ষাটি শিখতে পারবে। তা আলহামদুলিল্লাহ, আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের আজকের লাইভ প্রোগ্রামে অনেকেই জয়েন হয়েছেন। যেহেতু সময় খুব অল্প, তাই আমি আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে আমি পরিচয় করে দিয়েছি যে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ডাক্তার জয়নাল আবেদিন স্যার। উনি কিন্তু আজকে আমাদের একটি রোগীকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় এই বিষয়টি সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে তুলে ধরবেন। তা আমি শুধু রোগীর কিছু কথা, মানে কিছু লক্ষণ আমি এখানে তুলে ধরছি। এখানে আজকে যারা আপনারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে প্লিজ আমার এই লক্ষণগুলো শুনে আপনারাও নির্বাচিত করে ফেলুন কি মেডিসিন আসতে পারে। এতে করে আমাদের মেডিসিনের সাথে যদি আপনার মেডিসিন অর্থাৎ সফটওয়্যারের রেমেডির সাথে যদি আপনার রেমেডিতে মিলে যায়, তাহলে কিন্তু আপনার কনফিডেন্সটা আরো অনেক বেশি হাই হবে। তো আমি খুব ছোট করে, আসলে একটা রোগী কিন্তু আমাদের কাছে অনেক সিমটম বলে, আমরা কি সব সব কথাই কি আমরা সিমটম হিসেবে নেই? তা কিন্তু নেই না। এর মাঝখান থেকে কিন্তু আমরা হোমিওপ্যাথরা অল্প কিছু কথা যেগুলো মনে হয় যে না এটা আমাদের নেওয়ার জন্য দরকার, আমরা সেই লক্ষণগুলো নিয়েই কিন্তু রেপার্টরাইজেশন করি। তা আমি আজকে একটা জটিল মানে শ্বাসকষ্ট, হাঁপানি শ্বাসকষ্টের একটা রোগীর কিছু তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি এবং এর উপর ভিত্তি করে আমাদের শ্রদ্ধেয় ডক্টর জয়নাল স্যার রেপার্টরির মাধ্যমে আপনাদের মাধ্যমে বুঝিয়ে দিবেন যে কি রেমেডিটা এখানে আসছে। রোগীর বয়স 41। আমি নামটা হাইড করছি কারণ এটা একান্তই আসলে পার্সোনাল, তাই নামটা আমি হাইড করলাম। ওনার প্রধান কষ্ট হচ্ছে ওনার খুব হাঁপানি এবং শ্বাসকষ্ট। কাইন্ডলি আপনারা একটু আমার লক্ষণগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন যে কি রেমেডি আসতে পারে। হাঁপানির সাথে ওনার অস্থিরতা আছে এবং উনি হাঁপানির কারণে কিন্তু উনি মাঝে মধ্যে ইনহেলারও নিতেন। এত পরিমাণ হাঁপানি ওনার যে উনি মাঝে মধ্যে ইনহেলার নেন। সাথে তার কুষ্ঠবদ্ধতা আছে এবং ঠান্ডা লাগার একটা প্রবণতা ওনার মধ্যে আছে, অনেক বেশি ঠান্ডা লাগে। আর উনি সবসময় অল্প পরিমাণে এবং ঘন ঘন পানি পান করেন। ওনাকে যখন পিপাসার কথা জিজ্ঞাসা করলাম, বললো যে উনি অল্প পরিমাণে এবং ঘন ঘন পানি পান করেন। আর একটি প্রবলেম ওনার আছে, সেটি হচ্ছে ওনার নাকে পলিপাস আছে। নাকে পলিপাস আছে এবং এই আমরা যখন জিজ্ঞাসা করলাম যে ওনার হাঁপানিটা কখন বৃদ্ধি হয় বা কমে, তখন উনি বললো যে যখন আমি ঠান্ডা বাতাসে বা খোলামেলা হাওয়ায় ঘুরি তখন আমার হাঁপানিটা বৃদ্ধি পায়। আমি আবারও বলছি, কারণ মডালিটি ইজ দ্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। উনি যখন ঠান্ডা বাতাসে গেলে তার হাঁপানি বৃদ্ধি পায় এবং সাথে কি জ্বর ওঠার সময় ওনার ফিভার ব্লিস্টার, মানে জট্ঠুটা, এটা আমরা বাংলায় যেটা পরিচিত, এবং জট্ঠুটা বের হয়। খাবারের কথা যখন আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি খেতে পছন্দ করেন, তখন উনি বললো যে আমি ডিম পছন্দ করি, মাংস পছন্দ করি, মিষ্টি পছন্দ করি এবং মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা। মানে উনি এত বেশি মিষ্টি পছন্দ করেন যে মিষ্টি খাওয়াটার ওনার খুব প্রবল ইচ্ছা এবং ওটা ভালো লাগে উনি মিষ্টি খেতে। এবং তার আরেকটি প্রবলেম আছে, সেটি হচ্ছে যে ওনার জিহ্বায় ঘা ছিল। আমরা যখন তাকে জিভ অ্যানালাইসিস করি তখন দেখি তার জিহ্বায় ঘা আছে। তার ঘাম প্রচুর এবং ঘামটা প্রচুর পরিমাণের হয়। আর ওনার পারিবারিক ইতিহাস যখন আমরা ঘাটাঘাটি করলাম, যেহেতু আমাদের এখানে একটা মাইজমিট একটা ব্যাপার স্যাপার আছে, তাই পারিবারিক ইতিহাসটা আমাদের জানতে হয়।
পারিবারিক ইতিহাসে উনি বলল যে ওনার পরিবারের ভিতরে হাঁপানি রোগটি আছে। আর তার হাঁপানিটা শীতকালে এবং শীতের সময় তার সকল কষ্ট বৃদ্ধি পায়। আমরা যতটুকু তার কাছ থেকে কথা বলেছি তার মধ্যে এই কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা তার কাছ থেকে পেয়েছি। তো এখন আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় জয়নাল আবেদিন স্যারকে যে আপনি এই লক্ষণগুলোকে কিভাবে রেপার্টরাইজেশন করবেন, এটা যদি একটু কাইন্ডলি আমাদের স্ক্রিনের মাধ্যমে যদি আপনি আমাদের আজকে যারা লাইভ প্রোগ্রাম আছে তাদেরকে যদি একটু বুঝিয়ে দিতেন। জি, আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি শুরু করুন। জি জি, ধন্যবাদ লাবণী ম্যামকে এবং সেই সাথে ডক্টর ইয়াকুব আলী স্যারকে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। তো ম্যাডাম ইতিমধ্যেই রোগীলিপির সবগুলো বিষয় উনি বলেছেন। একই কথা আমি এখানে একটা প্রেজেন্টেশনে এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে সবগুলো আমি বলবো না বা রিপিটেশন করব না, এখানে শুধুমাত্র রোগীলিপি থেকে আমরা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলো এখানে রেড মার্ক করা হয়েছে আর কি, রেড লাইন দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে অল্প পরিমাণে এবং ঘন ঘন পানি পান করে, খুবই পরিচিত একটা রুব্রিক্স, আমরা সবাই জানি হয়তো বা অনেকেই অলরেডি ওষুধের নাম মাথায় চলে এসছে, কিন্তু সেটা ঠিক না, কারণ এই লক্ষণে অনেকগুলো ওষুধ আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ঠান্ডা বাতাসে গেলে হাঁপানির বৃদ্ধি, যেগুলো লাল করা হয়েছে এগুলো হচ্ছে রোগীলিপি থেকে আমরা সিলেক্ট করেছি ওষুধ নির্বাচনের জন্য, বিবেচনায় নিয়েছি আর কি। এখন এই যে 6টি লক্ষণ দেখতে পাচ্ছেন, মিষ্টি পছন্দ, ঘাম বেশি এবং শীতকালে বৃদ্ধি, আর একটি আছে হাঁপানির সাথে অস্থিরতা। এই 6টি লক্ষণ যদি কোনো ওষুধের থেকে থাকে সেটি হবে ওই রোগীর জন্য সিমিলিমাম, সিমিলার না সিমিলিমাম হবে, যেহেতু এগুলো বাছাই করা হয়েছে বেজ অন অর্গানন এবং ফিলোসফি। তো মূল ডাক্তার আমরা তো জানি, যেটা ম্যাডাম বলেছেন যে আমরা অনেক কথার মধ্য থেকে শুধুমাত্র ফিলোসফির উপর ভিত্তি করে বা অর্গাননের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা ওষুধ নির্বাচনের জন্য বাছাই করব, যেটাকে আমরা বলি, যেটাকে বলেছেন যে ইভালুয়েশন অফ সিমটম। তো ইভালুয়েশন অফ সিমটমটা হলো মেইন ডাক্তারি। এটা যদি আমরা ভালো মতো করতে পারি তাহলে আমাদের যে মডার্ন টেকনোলজি সফটওয়্যার বা রেপার্টরি, এটা হেল্প করবে সঠিক ওষুধ বা সিমিলিমাম ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। আমি এবারে সফটওয়্যারে চলে যাচ্ছি সরাসরি। সফটওয়্যারের মধ্যে যারা ইউজ করেন তারা জানেন যে এটা খুবই ইজি, ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার। এটি আমরা চেষ্টা করব যেখানে যে জায়গাগুলোতে একটু জটিলতা আপনারা মনে করেন সেটা আজকে আমরা এখানে সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে লগ ইন করার পর এরকম একটা স্ক্রিন আসবে। এখানে স্ক্রিনটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ লেখা একটা বাটন, আমি একটু জুম করার চেষ্টা করি। এই জায়গায় যে লক্ষণগুলো আমরা রোগীলিপি থেকে নিয়েছি, মানে ইভালুয়েট করেছি আর কি, মূল্যায়ন করেছি, সেগুলো কয়েকটা মাত্র শব্দ লিখবো। মানে রুগী যেভাবে বলছে সেভাবে লেখা যাবে না, কেননা রুগীর ভাষাকে আমরা কনভার্ট করে নিব আমাদের রেপার্টরি ভাষাতে কিংবা মেডিকেল ভাষাতে। প্রথম যে লক্ষণটি ছিল যে ঘন ঘন অল্প অল্প পানি জল পান করে, এইটার মধ্যে 3টা বা 4টা আমরা মূল শব্দ লিখবো। আমি বাংলায় করছি আজকে, এটি কিন্তু ইংরেজিতে সবগুলোই আছে, বাংলায় সবগুলো এখনো নেই, কিন্তু মেইন যেগুলো এগুলো বাংলায় অলরেডি আছে। তাহলে একটি শব্দ কি হতে পারে, একটা হচ্ছে পানি, এটা আগে পরে লিখলে সমস্যা নাই। পানি খায়, ধরে নিলাম যে পানি খায়, আমরা খুব যেগুলো ইজি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড সেগুলো লিখবো। পানি খায় কি, ঘন ঘন পানি পান করে, এটা একটা আমরা 3টে অক্ষর নিলাম ওই লক্ষণ থেকে, 3টা শব্দ নিলাম। দিয়ে এবারে এই যে সার্চ লেখা যে একটি বাটন আছে এখানে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রিলেটেড 4টি লক্ষণ কিন্তু চলে এসছে। এখানে প্রথমটা হচ্ছে ঘন ঘন ঠান্ডা পানি খায়। আমরা কিন্তু এই রোগীর ক্ষেত্রে ঠান্ডা পানির ব্যাপারটা আসেনি, এখানে এসছে যে পানি খায় ঘন ঘন। তাহলে এই যে 4 নাম্বার যেটি স্টোমাক চ্যাপ্টার আছে রেপার্টরি, থার্স্ট রুব্রিক্স, স্মল কোয়ান্টিটিস ফর অফেন এন্ড, এই রেপার্টরির ভাষা হলো এরকম। আমরা এটা বাংলাটা যোগ করেছি, করার পরে এই লক্ষণটি আজকে আমরা নেব করার জন্য এই ক্লিপবোর্ডে রাখবো। এটা হচ্ছে ক্লিপবোর্ড বা বাস্কেট, এই সিমটম টেকেন যে লেখাটি এখানে নিব। কিভাবে নেব, এখানে এই লক্ষণের যে কোনো এক জায়গায় টাচ করলে এটি একটা টিক চিহ্ন হবে এবং এটি এখানে সিমটম টেকেন যে বাস্কেটটি বলছি বা ক্লিপবোর্ড এখানে জমা হবে। এটা আমরা এখানে জমা করলাম। করার পর এবার এই হোম বাটনে টাচ করলে এটা আবার
ডিলিট হয়ে যাবে বা এটা ক্লিন হয়ে যাবে এই ইন্টারফেসটি। এটা আমরা এখানে টাচ করলাম, এটি কিন্তু রয়ে গেল যে এই বাস্কেটে। এবারে দ্বিতীয় যে লক্ষণটি আমরা বাছাই করেছি সেটি হচ্ছে ঠান্ডা বাতাসে গেলে হাঁপানির বৃদ্ধি। এটা মডালিটিস অনেক ইম্পর্টেন্ট, এটা ম্যাডাম বলেছেন উনি। এটা এই লক্ষণটা আমরা এই জন্য মূল্যায়ন করেছি যে এটা নিতেই হবে। তাহলে কি ঠান্ডা বাতাসে হাঁপানি বৃদ্ধি, এর মধ্য থেকে আমরা সবগুলো কথা লিখবো না, কি ওয়ার্ড যেগুলো অর্থাৎ মূল শব্দ সেটা লিখবো। একটা হচ্ছে হাঁপানি বৃদ্ধি বা বাড়ে বা বেড়ে যায় কোথায়, ঠান্ডা বাতাসে। তাহলে ঠান্ডা বাতাসে মনে হয় না, এটা দেখে নিই, ঠান্ডা বাতাসে, হ্যাঁ তাহলে বাতাসে লেখার পর এখানে একই রকম সার্চ বাটনে টাচ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা রেসপিরেশন চ্যাপ্টার আছে রেপার্টরির, এটিও নিলাম। এটিও একইভাবে এটা হাইড ক্লিন করে নিলাম। এবারে তৃতীয় রুব্রিক্সটি নেব। তৃতীয় রুব্রিক্সটি হচ্ছে মিষ্টি পছন্দ করে। আচ্ছা, এখানে তাহলে আমরা মূল শব্দ লিখবো মিষ্টি একটা, আর একটা হলো পছন্দ করে, মিষ্টি পছন্দ। লেখার পরে এখানে সার্চ বাটনে যাবো। আমি একটু দ্রুত যাচ্ছি যেহেতু অনেক আমাদের সময় কম। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মিষ্টি পছন্দ লেখাতে 13টি রুব্রিক্স এখানে দেখাচ্ছে। এই রুব্রিক্স গুলো আমরা চাইলে আরো বাছাই করতে পারবো যে ওই রোগীর জন্য কোনটা মোর অ্যাপ্লিকেবল, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। এখন দেখেন, আমরা যদি এই সংখ্যাটা যদি বেশি হয় তাহলে আমরা এখানে মেইন শব্দটি ইংরেজিতে লিখবো। মেইন কথাটি কিন্তু ইংলিশে লিখতে হবে, অথবা এখানে এই যে কিবোর্ডে টাচ করলে মেইন শব্দটি লেখাই আছে, এখানে টাচ করলে এটি অটোমেটিক্যালি এখানে চলে যাবে। তখন এখানে সার্চে যাব। তাহলে এখন দেখতে পাচ্ছি মিষ্টি পছন্দ এই শব্দটি এখানে দুটি এসছে, একটি অপছন্দ একটি পছন্দ। তাহলে আমরা পছন্দটি নিব এই রোগীর ক্ষেত্রে, এটি নিলাম। তাহলে 3টি নেওয়া হলো রুব্রিক্স। এখানে দেখাচ্ছে যে আমরা আমাদের যে বাছাইকৃত লক্ষণ এটার থেকে 3টি নিয়েছি এ পর্যন্ত। এবারে ঘাম বেশি, প্রচুর পরিমাণে ঘাম হয়, তাহলে এখানে মূল শব্দ লিখবো 2টি বা 3টি। ঘাম বেশি লিখলাম। লেখার পর এখানে আবার সার্চে যাব, দেখি এখানে অনেকগুলো এসছে ঘাম বেশি, এরকম 68 রুব্রিক্স অলরেডি আছে। তার মধ্যে আমরা মেইনটি নিব। মেইনটি নিতে হলে এখানে গিয়ে এখানে মেইন অথবা মেইন 2, যদি মেইনের মধ্যে বেশি হয় তাহলে মেইন 2তে যাব। এখানে আমি এটা নিলাম, আবার সার্চ দিলাম, দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্সপিরেশন চ্যাপ্টারে আছে, এখানে এটা নিলাম। একই রকম সিস্টেম। আবার পরের রুব্রিক্সটা নিব আমরা। পরের রুব্রিক্সটি ছিল শীতকালে বৃদ্ধি। শীতকালে তার কষ্ট বেড়ে যায়, তাহলে এখানে শীতকাল একটা মূল শব্দ বা শীতকালে বৃদ্ধি লিখে ফেলতে পারি। লেখার পর এখানে একই নিয়ম, সার্চে যাব। এখানে এটা কিওয়ার্ড আমরা কি বলে মেইন শব্দটি নিতে পারি, যেহেতু এখানে অনেকগুলো আছে। তাহলে শুধুমাত্র শীতকালে বৃদ্ধির যে জেনারেল চ্যাপ্টার রুব্রিক্সটি সেটি পাওয়া যাবে মেইন শব্দটি লিখলে। এটা আমরা নিলাম। তাহলে 5টি নেওয়া হলো। আরেকটি আছে, আরেকটি হলো কি যে হাঁপানির সাথে অস্থিরতা, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কনকমিটেন্ট একটা সিমটম। তাহলে হাঁপানি সাথে অস্থিরতা, তাহলে অস্থিরতা হাঁপানির সাথে লিখে এবারে আমরা সার্চ দিব। সার্চ বাটনে টাচ করলে দেখতে পাচ্ছি এটি মাইন্ড চ্যাপ্টার আছে, মাইন্ড রিলেটেড রুব্রিক্স, যেহেতু কনকমিটেন্ট এইটা আমরা নিলাম। এইভাবে আমরা এখানে 6টি লক্ষণই রেখেছি। এখন এইভাবে আমরা যে লক্ষণগুলো মূল্যায়ন করব, রোগীলিপি থেকে রেড মার্ক করব, সেগুলো রেড মার্ককৃত লক্ষণগুলো শুধুমাত্র এখানে আমরা নিব। এখন ম্যাডাম, আপনি এ পর্যন্ত আমরা নেওয়ার সিস্টেমটা বললাম। প্রথম দিনে হয়তো বা অনেকের কাছে এটা ক্লামজি মনে হতে পারে, কিন্তু খুব ইজি। আশা করি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো এখন ম্যাডাম আপনি যদি বলেন আর কি পরবর্তীতে কি করব। না, এখানে আমার প্রথম যে কথাটা, যে আমরা তো একটা লক্ষণের উপরে অনেকগুলি রুব্রিক্স পেলাম, হ্যাঁ, মানে অনেকগুলি রেমেডি আসলো। আপনি যে সেখান থেকে যে আপনি কাট করে 2টা বা 3টা লক্ষণ নিয়ে আসলেন, এটা আসলে কোন রেপার্টরিকে ফলো করলেন? মানে এটা আপনি এই যে মেডিসিনটা নিয়ে আসলেন, যে রেস্টলেসনেস, অস্থিরতা তার এজমার সাথে, এটা মানে এটা কি ক্যান্ট রেপার্টরি বা কি, মানে কোন রেপার্টরিটাকে এটাকে ফলো করতে, রেফারেন্সটা কি? আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানে হচ্ছে যে প্রত্যেকটা লক্ষণের শেষে 2টা আইকন আছে। এই 2টা আইকনের মধ্যে লাস্ট আইকনটা রেফারেন্সের আইকন, আর তার আগেরটা হলো যে কি কি রিমেডি আছে। তো আমরা এখানে মূলত সিনথেসিস রেপার্টরিটাকে বেস ধরেছি, ক্যান্ট এবং সিনথেসিস।
ক্যান্ট এবং সিনথেসিসে রুব্রিক্স নেই, এরকম অনেকগুলো রুব্রিক্স আছে যেগুলো ক্যান্ট এবং সিনথেসিসে নেই। এটা আমরা কমপ্লিট ডাইনামিক্স থেকে নিয়েছি, কিছু রবিন মর্ফি থেকে নিয়েছি, কিছু পাঠক রেপার্টরি থেকে নিয়েছি, বোর্নিং হাউসেন থেকে নিয়েছি। অর্থাৎ এটা একটা কম্পাইলেশন বলতে পারেন। হ্যাঁ, বেসিস হলো সিনথেসিস এবং ক্যান্ট, এই দুটার বাইরে যেগুলো আছে সেগুলো আমরা এখানে যোগ করেছি আর কি, এবং রেফারেন্স দেওয়া আছে। যেগুলো রেফারেন্স দেওয়া নাই সেটা ধরে নিতে হবে ক্যান্ট এবং সিনথেসিস, আর যেগুলো এটার বাইরে থেকে নিয়ে এসেছি এগুলো ডেফিনেটলি রেফারেন্স দেওয়া আছে আর কি। জি ম্যাডাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। মানে অনেকেই যারা নিউ কামার বা যারা সফটওয়্যার সম্পর্কে হয়তো অনেকের ভালো ধারণা নেই, তারা কিন্তু অনেকে এই কোশ্চেনটা আমাকে করেন যে ম্যাডাম আমি যদি এই সফটওয়্যারটা ব্যবহার করি, মানে ধরুন আপনার সফটওয়্যারটা কেউ ব্যবহার করলো, তাহলে কি সে ক্যান্ট রেপার্টরি বা হোমপেজ জমিও বা রাডার বা আরো যারা সফটওয়্যারগুলি আছে এগুলো কি ব্যবহার করতে পারবে? আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি বড়শি দিয়ে কোনো নদী পুকুরে মাছ ধরেন, যদি একটা কয় মাছ ধরে ফেলেন, যদি আপনি এই প্রশ্নটা করেন যে ম্যাডাম আমি কি এই বড়শিটা দিয়ে কি আমি একটা টাকি মাছ ধরতে পারবো, ঠিক যেরকম কথা এই উত্তরটা হলো সেটাই। অর্থাৎ যদি পথ জানতে পারেন যে কিভাবে রেপার্টরি করা হয়, তাহলে কিন্তু আপনি যে কোনো রেপার্টরি, যে কোনো সফটওয়্যারই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনাকে এখানে সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু দক্ষতা আপনাকে জানতে হবে। প্রথমে জানতে হবে রুব্রিক্স, তারপরে জানতে হবে আপনি কোন কোন সিমটমগুলি আমি এখানে নিব, এবং সেই সিমটমগুলি ভিত্তি করে সিমটম এভালুয়েশন, অর্থাৎ বেশ কিছু তথ্য উপাত্ত যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই যে কোনো সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার স্যারের কাছে ফিরে আসবো। ইতিমধ্যে আমাদের এখানে অনেকে আজকে এত পরিমাণে সাড়া দিয়েছে সবাই, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার নাম আসলে আমি ওইভাবে হয়তো নিতে পারবো না, অনেকে জয়েন করেছেন। মোহাম্মদ মুশারফ হোসেন মনোযোগ সহকারে দেখছি, তাই কোনো কমেন্ট করছি না। আচ্ছা, আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো কমেন্ট করবেন। আর অনেকে জয়েন করেছে, মোহাম্মদ ডাক্তার আব্দুল্লাহ রুমি, আসসালামু আলাইকুম। আপনাকেও আলাইকুম আসসালাম। আসলে এত কমেন্ট আমি কোনটা পড়বো, আমি পরে শেষ করতে পারছি না এত কমেন্ট। এবং অনেকে কিন্তু আমাদের আজকের এই রেমেডির কি কি আসছে, মানে আমাদের এই লক্ষণের উপর ভিত্তি করে কি কি রেমেডি আসছে সেটাও কিন্তু লিখেছে। কেউ লিখেছে আর্সেনিকা মেলবান, কেউ লিখেছে বেসিলিনা। তো ইনশাল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠানের লাস্টে কিন্তু জানবো, রেপার্টরির লাস্টে, যে আমাদের আজকের এই অনুষ্ঠানে রেপার্টরিতে কার সিমটমটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন রেমেডিটা আমাদের কাছে আসলো। তো আমি আবার চলে যাচ্ছি স্যারের কাছে, আপনি কন্টিনিউ করুন আপনার সফটওয়্যারের মাধ্যমে পূর্ণাঙ্গ রোগী চিত্রটা তুলে ধরুন। ধন্যবাদ। এখন সিস্টেমটা হলো যে আমরা তো নিলাম, এটা মনে হয় সবার কাছে পরিষ্কার যে কিভাবে রুব্রিক্স গুলো নিতে হয় বাংলাতে। এটা কিন্তু ইংরেজিতে কিন্তু ক্যান্ট এবং সিনথেসিসের যতগুলো রুব্রিক্স আছে, এখানে 1,39,000 রুব্রিক্স প্রায় আছে। এগুলো ইংরেজিতে সবগুলো আছে, বাংলায় ইম্পর্টেন্ট যেগুলো এগুলো করা হয়েছে এবং আমরা রেগুলার বাংলা আরো করে যাচ্ছি আর কি। তো যাই হোক, যেগুলো বাংলায় খুঁজে পাওয়া যাবে না সেটা ইংরেজিতে লিখলে পাওয়া যাবে। এখন রেজাল্টটা দেখাবো ম্যাডাম, কি এই 6টা রুব্রিক্সে কোন ওষুধে কয়টা কভার করেছে। না, আমি আরো দেখতে চাচ্ছি যে আমাদের যারা উৎসুকরা আছেন তারা আরো কি কি রেজাল্ট গুলো জানায়। হ্যাঁ, তারপর ইনশাআল্লাহ আমি রেজাল্টটা বলবো। এর মাধ্যমে আমি আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে একটি সফটওয়্যারে কিন্তু বিভিন্ন ধরনের রেপার্টরি থাকে, যেমন কমপ্লিট রেপার্টরি, ক্যান রেপার্টরি, মার্ফি রেপার্টরি, এলএন, বোরিক, লিপি, নেট, পাঠক, সিনথেসিস, অনেক। কিন্তু প্রত্যেকটা রেপার্টরির কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। যে সিমটমগুলি হয়তো আমি কেন্টে ভালো পাচ্ছি, সেই সিমটমগুলি হয়তো আমি কমপ্লিটে ভালো পাবো না। যে মেডিসিনগুলি বা রুব্রিক্সগুলি আমি কমপ্লিটে ভালো পাচ্ছি, সেটা হয়তো আমি পাঠকে ভালো পারবো না। তাই আমি এখানে আজকের লাইভের মাধ্যমে যারা আমার জুনিয়র স্টুডেন্টরা আছে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে যারা এই সফটওয়্যার ব্যবহার করবেন তারা অবশ্যই এই রেপার্টরির বৈশিষ্ট্যগুলো আগে জেনে নেবে, যে কোন রেপার্টরিতে কি কি কোন বিষয়গুলোতে দক্ষতার সাথে দেওয়া আছে। তো যাই হোক, এখানে আমি একটা কোশ্চেন স্যারকে করতে চাচ্ছি, এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের দিকে চলে যাব। সেটা হচ্ছে যে সিমটম এভালুয়েশনের ব্যাপার। হ্যাঁ, কারণ আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলি লক্ষণ কিন্তু আমি বলেছি, রোগীর অ্যাজমা রোগীর যে লক্ষণগুলি, প্রায় অনেকগুলি লক্ষণ বলছি, কিন্তু আপনি কিন্তু সবগুলি লক্ষণ নেননি, অল্প কিছু লক্ষণ নিয়েছেন। মানে কেন এই অল্প কিছু লক্ষণ নেওয়া, মানে এই সিমটম এভালুয়েশন সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কেননা এই যে কেন লক্ষণগুলো এই কয়েকটা নেওয়া হলো আউট অফ
মেনি, মানে প্রায় এখানে 17টার মতো লক্ষণ ছিল। তো এইটাই হলো আসল ডাক্তারি, কেননা সফটওয়্যার কিন্তু ডাক্তার না, আমরা জানি এটা একটা হেল্পিং টুলস হিসাবে কাজ করবে, সাহায্যকারী হিসাবে। আমরা কোনোভাবেই সফটওয়্যারের উপর ডিপেন্ড করব না। সফটওয়্যারটা হচ্ছে একটা জাস্ট লাইক এ সার্ভেন্ট, যা বলবো আমি সেটা করে দিবে সে। কিন্তু এই যে লক্ষণ নির্বাচন করা, এটাই যেহেতু ইম্পর্টেন্ট এবং এটাই যেহেতু মেইন ডাক্তারি, সেটা আমাদেরকে, এটা কিছু টেকনিক আছে, কিছু নিয়ম আছে, এটা আমাদেরকে জানতে হবে। আপনারা জানেন যে ক্যান্টের ফিলোসফি যে বইটা আছে, এখানে খুব সুন্দর করে অর্গাননটাকে বিশ্লেষণ করা আছে, কোন লক্ষণটাকে আমরা নেব, কোনটা নেব না। ক্যান্ট এক জায়গায় বলেছেন যে সাধারণ লক্ষণ একদিকে 13টা আছে, আর একদিকে একটা পিকুলিয়ার টাইপের লক্ষণ আছে। তাহলে আমরা কিন্তু 13টাকে ওভাররুল করব, 13টা লক্ষণকে নিব না, আমরা ওই একটাকেই নিব। এখানে যেমন আমরা জানি যে মোটামুটি 4টা সোর্স থেকে আমরা ইনফরমেশন গুলো নিই। একটা হচ্ছে আপনারা যদি অর্গাননে 84 থেকে 104 নম্বর অনুচ্ছেদ পড়েন, তাহলে রোগী লিপি করার যে স্টাইলগুলো, টেকনিকগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে একটা টেকনিক হচ্ছে যে রোগীকে আমরা অবজার্ভ করব, অবজার্ভ করে কিন্তু আমরা 3-4টা লক্ষণ লিখে ফেলতে পারি, কোনো প্রশ্ন না করে রোগীর কথা না শুনে কিন্তু 3-4টা লক্ষণ আমরা অবজার্ভ করে লিখে নিতে পারি। এটা একটা হচ্ছে অবজারভেশন, একটা সোর্স। আরেকটা সোর্স কি, যে তখন রোগীকে ফ্লোর দেবো আমরা, রোগী তার মতো করে কথা বলবে, রোগীকে কোনো ডিস্টার্ব করবো না, তার মনের কথাগুলো স্পন্টেনিয়াসলি বলবে, তার মতো করে বলবে, কোনো ব্যাঘাত সৃষ্টি করবো না। এটা 84 নম্বর অনুচ্ছেদে আছে। এইটা আরেকটা সোর্স, যে রোগী বললো, তার মতো করে বললো, এটা আমরা নোট ডাউন করেছি। তারপরে হচ্ছে যে রোগীর যে অ্যাটেন্ডেন্স থাকে, তার কাছ থেকেও আমরা কিছু তথ্য নিব রোগী সম্পর্কে, এটা আরেকটা সোর্স, 3 নাম্বার সোর্স। এবং রোগীকে আমরা কিছু প্রশ্ন করব শোনার পরে, এই সব কিছু শোনার পর রোগীকে আমরা কিছু প্রশ্ন করে আরো কনফার্ম হবো আর কি, মানে নির্দিষ্ট করে আমরা কিছু বিষয় জেনে নেব। এই যে 4টা সোর্স থেকে আমরা লক্ষণগুলো নিলাম, এই লক্ষণগুলো থেকে এখন অর্গাননের যে নির্দেশনা, সেগুলো অনুযায়ী, যেমন পিকুলিয়ার, আনকমন, এটার দাম সবচেয়ে বেশি, এরকম এই রোগীলিপি থেকে আমরা আন্ডারলাইন করব বা রেড মার্ক করব সেই ধরনের লক্ষণগুলোকে, যেগুলো পিকুলিয়ার টাইপের, মানে অসাধারণ লক্ষণ আর কি, স্বাভাবিক না। যেমন এখানে বলা হয়েছে যে হাঁপানি হলেই তার একটা কি জানি আপনার লক্ষণ নিলাম, যে একটু দেখেই বলছি, অস্থিরতা, হাঁপানির সাথে অস্থিরতা। সবার কি হাঁপানির সাথে অস্থিরতা থাকে না, এরকম এটার উদাহরণ দিলাম আর কি। এরকম অনেকগুলো যেগুলো অস্বাভাবিক, এই লক্ষণগুলো আমরা সবচেয়ে মূল্যবান মনে করে এটাকে আমরা রেড মার্ক করব, নাম্বার 1 গেল। তারপর হচ্ছে যে মডালিটি, হ্রাস বৃদ্ধির যে ব্যাপারটা, এই তার যে কষ্ট বা যে কমপ্লেইন গুলো নিয়ে এসছে, এটা কখন বেড়ে যায়, কখন কমে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা এখান থেকে নিতে হবে, আমরা সাধারণ লক্ষণগুলো না নিয়ে, লোকাল লক্ষণগুলো না নিয়ে এগুলোকে আমরা মার্কিং করবো, এটা ইভালুয়েশন করবো এভাবে। তারপরে কি হচ্ছে যে তার ইচ্ছা অনিচ্ছার যে ব্যাপারটা, সার্বদেহিক যে লক্ষণগুলো, তার ঘাম, মানে যেটা পুরো শরীরের সাথে যেটা সম্পর্ক, মানে একটা স্পেসিফিক পার্টে না, সেই লক্ষণগুলো, যেমন পিপাসা, ক্ষুধা, ঘাম, এগুলো মূল্যায়ন করব। মূল্যায়নের সময় এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এটা নির্বাচন করব। এবং সবচেয়ে এই পিকুলিয়ারের পরে যে বিষয়টা আছে, সেটা হচ্ছে মেন্টাল রিলেটেড, মানসিক যে লক্ষণগুলো তার রোগীর মধ্যে, রোগীলিপি থেকে যেগুলো আমরা লিখেছি, সেগুলো থেকে মানসিক রিলেটেড লক্ষণগুলো, যেটা অর্গাননে 210 থেকে 230 অনুচ্ছেদে খুব চমৎকার করে বলা আছে, মানসিক লক্ষণ বলতে কি বোঝায়, কোনগুলোকে আমরা মানসিক লক্ষণ হিসেবে ট্রিট করব। এরকম এই ধরনের অর্গাননের যে বিষয়গুলো বলা আছে, এইগুলোর উপর ভিত্তি করে এই মেথোডোলজিটা ফলো করে আমরা লক্ষণগুলো নির্বাচন করব, এবং এটা এইভাবেই করা হয়েছে। জি ম্যাডাম, আমি মনে বুঝাতে পারিনি সম্ভবত ক্লিয়ারলি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন। এখানে আসলে আমার বলার কিছুই নেই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে রোগলিপি, আমরা যখন কেস চেকিং করি তখন কিন্তু ওখানে আমাদের বেশ কিছু পয়েন্ট থাকে প্রত্যেকটা রোগীর জন্য। যেমন যে কথাটা আপনি বলছেন, কনকমিটেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডালিটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং মডালিটিসের জন্যই কিন্তু আমাদের একটি মেডিসিন কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন দুপুর 12টার দিকে হলে আমরা ভেবে নিই আর্সেনিকাম অ্যালবাম, দুপুরে 1টায় হলো অন্য মেডিসিন, বিকালে হলে লাইকোপোডিয়াম। এই যে আমাদের একটু টাইমের উপর ভিত্তি করে কিন্তু আমাদের মেডিসিনগুলো চেঞ্জ হয়ে যায়। এবং আবার যদি আমি এই দুপুর 12টায় বৃদ্ধি যদি আমি একটা ল্যাবরেটরিতে সার্চ দিই, দেখা যাবে সেখানে কিন্তু শুধুমাত্র আর্সেনিকাম অ্যালবাম নয়, এর পাশে কিন্তু আরো আমি ওয়েল সিলেক্টেড মেডিসিন আমরা পাবো। কিন্তু আমরা তখনই তাকে আর্সেনিকাম অ্যালবাম বা তখনই আমরা তাকে লাইকোপোডিয়াম দিব যখন দেখবো তার সার্বিক সবকিছু লাইকোপোডিয়ামের সাথে মিলে গেছে। অর্থাৎ এখানে আমার ম্যাট্রোমেডিকার জ্ঞানটা জানা অনেক বেশি প্রয়োজন।
তো যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের আজকের এই রূপলিপির উপর ভিত্তি করে একজনে কোশ্চেন করেছেন যে রূপলিপি কি পূর্ণাঙ্গ হয়েছে। তার উত্তরে আমি বলবো যে একটা পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা তার কথা শুনি। আশা করি সবগুলি রূপলিপি নয়। একটা রোগী হেসে কথা বললো, এটা কিন্তু আমি কখনো আমার রূপলিপিতে তুলবো না। একটা রোগীর ভিতরে অস্থিরতা আছে, এটা কিন্তু আমি জানবো যে রোগীর ভিতরে অস্থিরতা আছে। একটা রোগীর কথা কথা কেঁদে ফেললো, একটা রোগীর ভিতরে তাকে অবজারভেশন করছি আমি। কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে রূপলিপিতে তোলা যায় না, যেগুলো একান্তই রোগীকে দেখে সেখান থেকে ডিসিশন নিতে হয় যে এই রোগীটা কিসের মানে কোন মেডিসিনের হতে পারে। তো অনেকে অনেক মানে লিখেছেন, যেমন খালেদা আক্তার লিখেছেন আর্সেনিক অ্যাপোনাইট, ধন্যবাদ আপনাকে। রেজাল করিম উনি আজকের রূপলিপির উপর লিখেছেন যে হিপার সালফার। মেহেদি হাসান লিখেছেন আর্সেনিকাম এলবাম। শফিকুল উনি লিখেছেন বেসেলিনাম। ইউসুফ আলী উনি লিখেছেন অ্যামোনিয়াম কার্ভ। সাইফুল ইসলাম উনিও লিখেছেন বেসেলিনাম। আপনারা লিখতে থাকুন, অনেকের অনেক দৃষ্টিকোণ থেকে আসলে লক্ষণগুলি আসতে পারে। তো এখন আমি স্যারের কাছে আবারই ফিরে যাচ্ছি যে আপনি কোন রেমেডিটা এখানে সিলেক্ট করলেন, মানে আজকের রেপোর্টারে কি রেমেডি দেখাচ্ছে। আমার আজকে যারা আমাদের লাইভ প্রোগ্রামে আছে তারা যদি তাদের রেমেডির সাথে মিলে যায় তাহলে কিন্তু তারা একটু কনফিডেন্সটা একটু হাই হবে আর কি। আমি আবার ফিরে যাচ্ছি আপনার কাছে, আপনি এখানে আজকে বলুন যে আপনি কি রেমেডিটা আসলেন, এবং তারপরে আমি আপনাকে আবার কোশ্চেন করছি। ওকে, এখন হচ্ছে যে আমরা এখানে রেখেছি 6টা লক্ষণ, যে কটা নিব আর কি, যে কটা রেডমার্ক করবো সে কটা এখানে রাখবো। এটা রাখার সিস্টেমটা আমরা জেনে গেছি বাই দিস টাইম। এখন এই জায়গায়, ঠিক এই জায়গাতেই মানে সিমটম টেকেন, এটাকে ক্লিপবোর্ড বলছি আমরা বা বাস্কেট, এখানে টাচ করলে রেজাল্টটা দেখতে পাবো। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমরা 6টা নিয়েছিলাম, 6টার মধ্যে 6টাই কাভার করেছে আর্সেনিকাম অ্যালবাম। তারপরে পালসিটিলা 5টা কাভার করেছে, ক্যালকেরিয়া কার 5টা, ব্রায়োনিয়া 5টা, সালফার 5টা, এইভাবে করে ক্রমান্বয়ে এদিকে এসছে। তারপরে হিপার সালফ 4টা, ফসফরাস 4টা, এইভাবে করে এসছে। এখন প্রথমে আসবে যদি সবচেয়ে বেশি মিলে যায় সেটা প্রথমে আসবে, যেমন 6টা মিলেছে আর্সেনিক, এটা প্রথমে এসছে। এই লাইনটা হচ্ছে যে কয়টা মিলেছে তার একটা তথ্য। আর পরের যে লাইনটা কালারের, পিঙ্ক কালারের, এটা হচ্ছে এই যে র্যাঙ্কিং গুলোর যোগফল। র্যাঙ্কিং আমরা জানি যে 4 হচ্ছে সুপার গ্রেড, মানে সবচেয়ে বেশি মূল্যবান, 3 হচ্ছে ফার্স্ট গ্রেড, এই সুপার গ্রেডের নিচে, তারপরে 2 হচ্ছে তার নিচে ফার্স্ট গ্রেডের নিচে, আর 1 হচ্ছে সর্বনিম্ন মার্ক, মানে থার্ড গ্রেড। এগুলোর যোগফল, যেমন আর্সেনিক 19 পয়েন্ট পেয়েছে, 6টার মধ্যে 6টাই কভার করে। পালসিটিলা 5টি কভার করেছে, পয়েন্ট পেয়েছে 11। ক্যালকেরিয়া কারও 11 সমান সংখ্যক পেয়েছে। এখন এখানে আরেকটা বিষয় আমি এখানে বলি, এই প্রাসঙ্গিক হবে হয়তোবা, যে এখন এখানে যদি কম্পিটিশন করে 2-3টা রেমেডি, আমি আগেই বলেছি সফটওয়্যারটা শুধু হেল্পিং টুলস, এটা কিন্তু সামনে প্রথমে দিলেই যে এটাই দিতে হবে নট লাইক দ্যাট, এখানে আর অনেক ফ্যাক্টর থাকতে পারে। ডাক্তার এখান থেকে এই হাজার হাজার মেডিসিন রেমেডি থেকে একটা কয়েকটা মেডিসিনের একটা চিত্র দেখতে পাবে সামনে, এখান থেকে একটি রেমেডি রোগীকে প্রেসক্রাইব করবেন। যেমন এখানে আর্সেনিকে টাচ করলে আর্সেনিক রিলেটেড আমরা 10 রকমের তথ্য এখানে দেখে নিতে পারবো। তো প্রথম লাইনটি হচ্ছে আর্সেনিকের একটা কি নোটস, এখানে আমি টাচ করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর একটা নতুন উইন্ডো ওপেন হলো, এখানে আর্সেনিক অ্যালবামের একটা সামারি দেওয়া আছে। হ্যাঁ, যে এখানে এখন পড়ার সময় নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্সেনিকের জিস্ট গুলো এখানে দেওয়া আছে, মানে মূল কথাগুলো এখানে দেওয়া আছে, এবং কিছু সতর্কতা এটাও দেওয়া আছে, কাতরতা, মায়াজম, এবং এটা কোন কোন মেটেরিয়াল থেকে নিয়েছি আমরা, এখানে একটা রেফারেন্স দেওয়া আছে। আর্সেনিক, এই যে ওষুধটা এখানে লিখেছি, এটা কোন কোন মেটেরিয়াল থেকে নেওয়া হয়েছে এটা এখানে দেওয়া আছে। এছাড়াও যারা অ্যাডভান্স লার্নার বা অ্যাডভান্স ডক্টর, তারা চাইলে ইংরেজিতে এটাকে কম্পেয়ার করতে পারবেন, মানে দেখে নিতে পারেন এক নজর বিফোর প্রেসক্রাইব। এই যে ক্লোজ করে দিলাম, তারপরে ধরেন যে এখানে আরেকটি ওষুধ আছে কাছাকাছি, পালসেটিলা, এখানে যাবে এবার। এখানে এই যে একইভাবে এই পালসেটিলার 10 রকমের তথ্য এখানে পাবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে একটা কি নোটস, এখানে পালসেটিলাতে আমরা ক্লিক করলে একটা সামারি পেয়ে যাব। পালসেটিলা কি, এটা ডিটেলস না, এটা জাস্ট সামারি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আপনারা জানেন যে নরেন্দ্রনাথ ওনার ম্যাট্রিয়ামেটিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম করে 4-5টি কথা বলা আছে। এখানে এই 4-5টি শুধু না, একটা ওষুধ অনেক বড়। আপনারা জানেন প্রুভিং এর সময় কিন্তু হাজার হাজার লক্ষণ প্রডিউস হয়েছে প্রুভারদের দেহে। তো সেক্ষেত্রে কিন্তু ম্যাট্রিয়ামেটিকের পিউরাতে কিন্তু
অনেক ধরনের ইম্পর্টেন্ট লক্ষণ আছে, হেরিং এ আছে, এগুলো কিন্তু সবগুলো ম্যাথমেটিক্যাল স্থান পায়নি আমাদের। তো এখানে হলো আমরা অরিজিনাল বইগুলো থেকে নেওয়ার চেষ্টা করেছি এখানে। তারপরেও এখানে আরো আমরা যোগ করব যেগুলো খুব ইম্পর্টেন্ট আর কি সংশ্লিষ্ট ওষুধের, এবং একটা সামারি এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আমরা। একইভাবে প্রত্যেকটি মেডিসিনেরই অলমোস্ট আমরা বাংলা এখানে সামারি দিয়েছি এবং ইংরেজিও দিয়েছি। ইংরেজি আরো কিছু আমরা যোগ করছি। ইংরেজিতে আমাদের সফটওয়্যারের প্রথমে যে 17টা ম্যাথমেটিকা দেওয়া এগুলো থেকে নেওয়া হচ্ছে আর কি। তো মোটামুটি এইভাবেই আমরা এই লক্ষণগুলো নেওয়ার পর এই জায়গায় টাচ করলে বা ক্লিক করলে এই একটা রেজাল্ট পাবো। এই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা এখান থেকে যে কোনো একটি মেডিসিন যেটা মোর ফিট হবে ওই রোগীর সাথে ম্যাচ করবে সেটা প্রেসক্রাইব করব। জি প্লিজ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি একটা কোশ্চেন করতে চেয়েছি অলরেডি, স্যার ওটাকে একটু হলেও খুব সুন্দর মতো জবাব দিয়েছেন। তারপরও আমি আরেকটু বোঝার জন্য একটা কোশ্চেন করতে চাচ্ছি, যে অনেকেই বলেন যে সফটওয়্যারে যোগ করে যে শাড়িটা প্রথম আসবে সেটাই সিলেক্টেড রেমেডি। আসলে কি বিষয়টা তাই? যেমন আপনি এখানে বলেছেন আর্সেনিকাম অ্যালবাম 6টা লক্ষণ কভার করেছে এবং তার পয়েন্ট এসেছে 19, পাশাপাশি পালসেটিলা 5টা কভার করেছে এবং তার লক্ষণ এসেছে 11। তাহলে আমরা কেন পালসেটিলাকে দিলাম না, কেন আর্সেনিকাম অ্যালবাম? এই বিষয়টা আরেকটু বলতে রাখি। জি জি জি, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এখানে হলো যে আমি আগে বলেছি যে এটা শুধু হেল্পিং টুলস, একটা অ্যাসিস্টিভ ডিভাইস হিসেবে কাজ করে এই সফটওয়্যারটা। এখানে আপনাকে একটা শর্ট লিস্ট করে দিল, শর্ট লিস্ট অফ রিমেডিজ। হ্যাঁ, এখন রুগীকে আমরা যখন প্রেসক্রাইব করব, এই জন্য আমি এখানে ম্যাথমেটিকাটা দেখালাম। এখান থেকে আমরা দেখে নিয়ে রুগীর মধ্যে এখানে আমরা নিয়েছি 6টার মধ্যে সবকিছু কভার নাও করতে পারে, কেমন যেগুলো রুগীকে অবজারভেশনের ব্যাপার আছে। এখন দেখা গেল যে রুগীটা এই আলোচ্য রুগীটা কিন্তু আর্সেনিক দেওয়া হয়েছে এই জন্য যে এটার আরো কিছু তার যে আর্সেনিকের যে লক্ষণ থাকার কথা, যেমন সে একটু অনেকটা ফিটফাট আছে বা অনেক গোছালো আছে। পালসেটিলার থেকে এটা তাকে মনে হয়েছে যে এই রুগীটা আর্সেনিকেরই হবে। এটা যদিও প্রথমে এসছে, প্রথমে যদি নাও আসতো, যদি পরেও থাকতো, তারপর কিন্তু এটা আর্সেনিকটা আসতে পারতো এই রোগীর ক্ষেত্রে, যেহেতু রোগীর অন্যান্য আর্সেনিকের অন্যান্য বিষয়গুলো এখানে কভার করেছে আর কি। তো এটা হলো যে এখানে এই রোগীর ক্ষেত্রে এটা নেওয়া হয়েছে এই জন্য, আর্সেনিক দেওয়া হয়েছে এই জন্যই যে এটা আর্সেনিকের আমরা ম্যাথমেটিকের সাথে ম্যাচ করে দেখেছি যে ওই রোগীর পালসেটিলার থেকেও আর্সেনিকের বেশি কি বলবো ফিট করেছে বা এটাকে ম্যাচ করেছে। এখানে আমি আরেকটু সহজ করে বলে দেই, এই যে আমরা পাতায় পাতায় ঘন্টার পর ঘন্টা যে আমরা রোগীকে কেস টেকিং নেই, আমি বলি এটা তার একটা কারণ। কারণ আর্সেনিকের রোগী আসছে, যখন আমরা দেখতে পারলাম যে এখানে কিন্তু এই বিষয়টা না যে আর্সেনিক 19 পাইছে তাই আমি তাকে আর্সেনিক দিলাম, এমনও হতে পারে আমাদের রোগীটা ক্যালকিয়া কার্বেরও হতে পারতো। কিন্তু যদি আমরা দেখতাম যে তার বাহ্যিক চেহারা, তার উঠা বসা, তার খাওয়া দাওয়া, তার চাল চলন, তার ঘুম, তার অভ্যাস সবকিছু ক্যালকিয়া কার্বের সাথে মিশে যায়, তাহলে সে 5 নম্বরে থাকলেও কিন্তু আমরা তাকে ক্যালকিয়া কার্ব দিলাম। যেহেতু হ্যাঁ, এবং এই জন্যই কিন্তু আমাদের পাতায় পাতায় কেস টেকিং করতে হয়, কারণ আমরা যেন এটা রোগীর সাথে মিলিয়ে দেখতে পারি যে আমার যে রোগীটা আছে সে আসলে কি মেডিসিন চাচ্ছে, সে কি আসলে আর্সেনিকাম অ্যালবামের, নাকি সে পালসেটিলা, নাকি ক্যালকিয়া কার্ব। এবং এই জন্যই আমাদের ম্যাথমেটিক্যাল জ্ঞান থাকতে হবে। আমি যত বেশি ম্যাথমেটিক্যাল জ্ঞানের অধিকারী হব, তত বেশি কিন্তু একটা ওয়েল সিলেক্টেড রেমেডি কিন্তু আমি চুজ করতে পারবো। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে অনেকেই পোস্ট মানে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন আপনার এই সফটওয়্যারটার নাম কি, কোথায় পাবে এবং এটার দাম কত। এবং সব থেকে যে জিনিসটা আমার মনে হয় আজকে প্রোগ্রামে উপকৃত হয়েছে সেটা হচ্ছে যে অনেকে আসলে ইংলিশ রুব্রিক্স দেখে একটু ভয় পায় যে ইংরেজি একটু এটা কিভাবে আনবো, যেহেতু আপনার সফটওয়্যারটা একটি বাংলা সফটওয়্যার, এজন্য মনে হয় অনেকে একটু মানে আকর্ষণ পাচ্ছে এই প্রোগ্রামে যে বাংলা সফটওয়্যার ব্যবহার করেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই রুগী দেখা যায়। তা আপনি যদি একটু কিভাবে ওরা পাবে এই বিষয়টা যদি একটু বলতেন, আর পাশাপাশি যদি আসলে যারা সফটওয়্যার ব্যবহার করে তাদেরকে যদি একটু অভয় দিতেন যে আসলে সফটওয়্যার ইজি একটা বিষয়, যদি মানে এটা চর্চা করা হয় তাহলে কিন্তু অনেক জটিল রোগীগুলো কিন্তু দেখা যায়। জি ধন্যবাদ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে এখানে যেমন সফটওয়্যার ভীতি একটা আছে, যেটা আপনি শুরুতেই বলেছেন, আপনার অনুষ্ঠানের শুরুতেই বলেছেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা, সফটওয়্যার ভীতি আমাদের মধ্যে কাজ করে। আসলে অ্যাকচুয়ালি সফটওয়্যার কি অনেকের নলেজ ওইভাবে নেই আর কি। মানে সফটওয়্যার কি এই বিষয়টা অনেকের একটু গভীর জ্ঞান নেই, এই জন্য অনেকে বিরোধিতা করেন বা বলেন যে এটা ইয়ে না। সফটওয়্যার অ্যাকচুয়ালি ম্যাথমেটিকা এবং রেপার্টরি, এই দুটোর জিনিস ছাড়া তো এর মধ্যে আর কিছু নেই। সুতরাং এটাকে
ভয় পাওয়ারও কিছু নেই, বা এটা একটা অযৌক্তিক টুলস বা অযৌক্তিক একটা সিস্টেম, এটা ভাবারও কিছু নেই। যারা এটা নেগেটিভ তাদের উদ্দেশ্যে বলছি আর কি বিনয়ের সাথে। তো এখানে হচ্ছে যে এই সফটওয়্যারটির সুবিধা হচ্ছে এখানে বাংলায় আমরা লিখলেও কিন্তু ইংরেজিটা সহ চলে আসে। আমরা কিন্তু কম্পেয়ার করে নিতে পারবো যে রেপার্টরির সাথে। এটা হলো যে অরিজিনাল রেপার্টরিতে যেভাবে আছে এক্স্যাক্টলি সেভাবে আমরা রেখেছি। তো এই হলো সফটওয়্যার কিন্তু অনেক বড় সফটওয়্যার। এটা রাডার বা জমিও কারা এগুলোর থেকে এটা কোনো অংশে কম না। মানে এটাতে কিন্তু অনেকগুলো রেপার্টরি কম্পাইলেশন, কিন্তু আপনি রাডার ইউজ করলে হয় আপনাকে ক্যান্ট করতে হবে, অথবা হয় সিনথেসিস করতে হবে, অথবা হয় কমপ্লিট রেপার্টরি করতে হবে। কিন্তু আমাদের এই প্রবলেমটা এখান থেকে সলভ করেছি, এক জায়গায় একটা রুব্রিক্সের মধ্যে নিয়ে এসেছি। এখানে প্রাসঙ্গিকভাবে একটা জিনিস বলি, যেমন ঠান্ডা বাতাসে গেলে হাঁপানির বৃদ্ধি, এই লক্ষণটা আমরা এখানে দেখেছি। এখানে যদি দেখতে চাই শুধু এই লক্ষণে কি কি ওষুধ আছে তা যদি দেখতে চাই, তাহলে এই যে একটা আইকন এখানে টাচ করলে এই লক্ষণের আওতায় কি কি ওষুধ আপনার আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি যদি কাইন্ডলি আবার স্ক্রিনটা শেয়ার করতেন। স্ক্রিন তো শেয়ার করা আছে, এটা মনে হয় স্যার ইয়া করবে। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমি আবার ওখানে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি। যে এখানে একটা লক্ষণ, যেমন প্রথমটা ধরি, ঘন ঘন অল্প অল্প ঘন ঘন পানি পান করে। এখানে কি কি ওষুধ আছে এই লক্ষণে, এটা যদি দেখতে চাই, শুধু আর্সেনিক না অন্যগুলো আছে, এখানে এই প্রথম আইকনে টাচ করতে হবে। টাচ করলে আমরা দেখতে পাবো যে এই লক্ষণে মোট 36টি রিমেডি আছে, তার মধ্যে সুপার গ্রেড 2টি। কি কি আমরা জানি শুধু আর্সেনিক, তাই না? এখানে আর্সেনিকের সাথে ফসফরাসও কিন্তু সুপার গ্রেডে আছে, ঘন ঘন এবং অল্প অল্প করে পানি পান করে। ফার্স্ট গ্রেডে এখানে নাই, সেকেন্ড গ্রেডে 8টি আছে। এইভাবে আমরা গ্রেডিং ওয়াইজ এখানে কি কি ওষুধ আছে এক নজরে দেখে নিতে পারি। এটি একটা। আরেকটা হচ্ছে যে রেফারেন্স, এই যে লাস্টের যে কলামটা আইকনটা, এই যে পিঙ্ক কালার কমলা কালারে, এটাতে টাচ করলে একটা রেফারেন্স দেখতে পাবো। যেমন এটাই দেখেন সিনথেসিস রেপার্টরিতে এই মেডিসিন গুলো আছে, ক্যান্টে আছে এই কয়েকটি, কমপ্লিট ডাইনামিক্সে আছে এই কয়েকটি। আমি এখানে ফসফরাস যোগ করেছি। এটা কিন্তু যারা রাডার ইউজ করেন বা জুমিও করেন, তারা কিন্তু যদি ইয়া থেকে নেন, সিনথেসিস থেকে বা ক্যান্ট থেকে নেন, তাহলে কিন্তু ফসফরাস ওখানে নেই। এটা আছে হলো কমপ্লিট ডাইনামিক্সে, এবং এইটি দিয়েছেন বোগার, সরি এলটিএফ এলএন এবং বোগার দিয়েছেন, এবং ক্যান্টোতে তিনজনে কিন্তু ফসফরাসকে এই অল্প অল্প পানি পান করে, শুধু আর্সেনিক না। এটা কিন্তু আমাদের ল্যাক অফ নলেজ, সেজন্য আমরা এই ফসফরাসটাকে জানি না যে আর্সেনিকের মতো একই গ্রেড এটা আছে। কে দিয়েছেন এটা, এখানে রেফারেন্সও দিয়েছি আমরা। এটাকে ইনাদেরকে আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না। যেমন এলএন হচ্ছে প্রুভিং যে সিমটম গুলো, এটা এনসাইক্লোপিডিয়া করেছেন উনি, ডাইরেক্ট প্রুভিং সিমটম গুলো থেকে। আর বোগার এবং ক্যান্ট এদের কথা আর কি বলবো, এটা আমরা তো সবাই জানি কোন মাপের এনারা হোমিওপ্যাথ। যাই হোক, এটা হলো রেফারেন্স। এইভাবে প্রত্যেকটা সিমটমের দেওয়া আছে, যেখানে দেওয়া নেই সেটা ক্যান্ট এবং সিনথেসিস ধরে নিতে হবে। আচ্ছা, এটার দামের কথা বলছিলেন ম্যাডাম, তাই না? আর একটা প্রশ্ন ছিল আপনার, না কি বলছিলেন জানি? জি, দাম আবার মানে কিভাবে পাবে এটা অনেকে কমেন্ট করেছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে খুব ইজি, এখানে ডাউনলোড করতে হবে না। এটা মোবাইলে কিংবা ল্যাপটপে কিংবা কম্পিউটারে বা ট্যাবে নেট কানেক্ট করে ইউজ করতে হবে। ইউজ করতে হলে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের কাছ থেকে নিতে হবে। সেটা দিয়েই আপনারা নেট কানেক্ট করে যে কোনো ডিভাইসে ইউজ করতে পারবেন, সেটা ল্যাপটপ হোক, কম্পিউটার হোক বা মোবাইল হোক। আর এটা হচ্ছে আমরা রেগুলার প্রাইস হচ্ছে, মান্থলি একটা সিস্টেম আছে যে কেউ 1 মাস ব্যবহার করতে পারে। 1 মাসের জন্য 150 টাকা, 150। এই 150 টাকা বিকাশে সেন্ড মানি করলে আমরা এই একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড তাদেরকে দিয়ে দেবো, সেটা দিয়ে তারা এটা ইউজ করতে পারবে। এটা মান্থলি, 1 মাস শেষ হয়ে গেলে পরে চাইলে পরের মাসে আবার রিনিউ করতে পারে, না চাইলে আবার 2-3 মাস পরে নিতে পারে, এটা ইচ্ছা। আর বাৎসরিক চার্জ হচ্ছে 1500 টাকা। মানে এটা 1 বছর মেয়াদের জন্য যদি নেয়, 1 বছর পরে যদি মেয়াদ শেষ হয়ে যায়, তখন আবার চাইলে পরের বছরের জন্য বা পরের 1 মাসের জন্য এটা নিতে পারবে। সিস্টেমটা এরকম আর কি। এই দুটো অপশনে আমরা রেখেছি আপাতত, মাসিক এবং বাৎসরিক। তবে চাইলে 6 মান্থলি বা কোয়ার্টারলিও করা যেতে পারে। আর আমরা ডিসেম্বরে একটা অফার দিয়েছিলাম, অনেকেই হয়তো বা জানেন, যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি কেউ এটা নিতে চায়, তাহলে মান্থলি 100 টাকা করে, আর অ্যানুয়াল হচ্ছে 800 টাকা, 800 টাকা 1 বছরের জন্য। এটা 31শে ডিসেম্বরের মধ্যে যদি কেউ নেয়, এরপরে রেগুলার প্রাইসটা অ্যাপ্লিকেবল। জি, থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ।
আসলে রেপার্টরাইজেশন আমরা সবাই করি, কারণ আমাদের মনে মনে তো একটা রেপার্টরি হয়ে যায় যখন আমরা পেশেন্ট দেখি, তারপরে কিন্তু আমরা সেটা সাহায্য সহযোগিতা নেই। কিন্তু আসলে দিন যত যাচ্ছে তত তো বয়স বেড়ে যাচ্ছে, অনেক সময় মনে কিন্তু অনেক কিছুই থাকে না। অনেক কিছু কিন্তু দেখা যায়, যেমন আপনি যে কথাটা বললেন যে অল্প অল্প করে পানি পান করে, আমরা সবাই জানি আর্সেনিক, কিন্তু একবার রেপার্টরিতে যদি আমরা ঘুরে আসি তাহলে দেখবো সেখানে কিন্তু ফসফরাস আছে, এবং এছাড়া আরো অনেক মেডিসিন আছে। তাহলে আমার কি হলো, আমি কিন্তু আর্সেনিকের সাথে এটাও জানতে পারলাম যে অল্প অল্প করে পানি পান করা ফসফরাসের একটা লক্ষণ, তাই না? এটাও কিন্তু আমাদের একটা জানার সুবিধা হলো। তো যাই হোক, আমি আজকে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই পর্যায়ে আবার আমি আমার শ্রদ্ধেয় স্যারের কাছে চলে যাচ্ছি, যিনি আমাদের এই অনুষ্ঠানে কর্ণধার। আমি স্যারের কাছে একটা কোশ্চেন করে শেষ করব, তারপরে আর কিছু কথা আমি আমার প্রিয় দর্শক উদ্দেশ্যে বলে আজকে অনুষ্ঠানটা আমি এখানে শেষ করে দিব। সেটা হচ্ছে, স্যার এই যে এতক্ষণ পর্যন্ত একটা রোগলিপি আমরা সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা অ্যানালাইসিস করলাম, এখন আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে আসলে এই সফটওয়্যারের মাধ্যমে রোগলিপি দেখার আসলে সুবিধাটা কি, বা এটাতে আপনি কতটুকু, বা এই বিষয়টাকে আপনি কতটুকু নেগেটিভ বা পজিটিভ নিচ্ছেন, যদি এই বিষয়টি একটু বলতেন। শ্রদ্ধা ইয়াকুব সরকার স্যার। ধন্যবাদ লাবণী আমিন। আমি একটি কথা দ্বারা প্রথম আপনাদেরকে ইঙ্গিত করছি যে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার ঔষধ পরিচিতির বইয়ের প্রথমে লিখেছেন যে আমাকে সকল বন্ধুরা অনুরোধ করেছিলেন যে আপনারা যে আমি যেন সারা জীবনের অভিজ্ঞতা লব্ধ আমার কেস হিস্ট্রিগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আমি এই কথাটি রাখতে পারলাম না এই কারণে যে আমাদের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের মাঝে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কেন বিতর্ক সৃষ্টি হয়? যখন কোনো একটি সফল কেস উপস্থাপন করা হয় তখন এক এক বন্ধু এক এক দৃষ্টিকোণ থেকে এক একটি ঔষধ নির্বাচন করেন, আর সেই কারণে এক একজনের ভুল ত্রুটি এক একজনকে হেয় করা কিংবা হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে ডিভাইডেড হওয়ার একটি পথ রয়েছে বিধায় আমি এই কাজটি আপনাদেরকে উপহার দিতে পারলাম না বলে দুঃখিত। আমার এই কথা দ্বারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের মধ্যে এই জ্ঞানের দৈন্যতার কারণে আমাদের যিনি শ্রদ্ধেয় গুরু, আমরা যাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পাক ভারত উপমহাদেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ বাংলা ভাষাভাষী যারা রয়েছেন এই নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে গুরু হিসেবে মানি। তিনি এই আফসোস করেছিলেন, আর সেই আফসোস এর অবসান ঘটিয়ে আজকে আমাদের ডাক্তার জয়নাল আবেদিন স্যার আমাদেরকে যতগুলো লক্ষণ আপনারা বলেছেন ঠিক ওই লক্ষণগুলো ইনপুট দিয়েছেন এবং একটি ঔষধ এখানে এসেছে। ঠিক এই ঔষধটি নিয়ে কারো কোনো প্রকার দ্বিমত করার কোনো অবকাশ নেই। তাই আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে আজকের এই সফটওয়্যার ভিত্তিক যে আলোচনা হয়েছে এই আলোচনা দ্বারা আমি এই জিনিসটি টার্গেট করেছিলাম যে আমরা এমন ভাবে একটি রুগীকে দেখব যে রুগীর লিপির মধ্য থেকে আমরা একক একটি ঔষধের যখন সিদ্ধান্ত নেব আমাদের কোনো বন্ধুই আর কোনো দ্বিমত করার সুযোগ পাবে না। আর সেই জন্যই আজকের এই সফটওয়্যারের উপর ভিত্তি করে আমরা আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি। প্রিয় বন্ধুদের কাছে নিশ্চয়ই আমার এই লাবণী আমিনের উত্তরটা পেয়েছেন। আমি একটু বাড়তি কথা বলে নিচ্ছি যে আমাদের এখানে অনেক বন্ধু দেখছি যে বিভিন্নভাবে প্রশ্ন করতেছেন যে টাইম মডালিটিস, এটা একদম নেহায়ত বোকার মতো কথা। আমাদের লাবণী আমিন প্রথমে বলেছেন যে মাছ ধরতে পারে পরিস্থিতি আছে, সেখানে ট্যাংরা মাছ ধরবো না পুঁটি মাছ ধরবো না কোনটা ধরবো, এটা যেমন প্রশ্ন করা বেহায় নেহায়ত একবারে পাগলামি। আমাদের কাছে এই যে প্রশ্নগুলা মল কঠিন আমরা পাবো না, এখানে টাইম মডালিটিস আমরা পাবো না, আমরা বিভিন্ন মডালিটিস বলেন এগ্রাভেশন বলেন এমুলেশন বলেন এগুলো পাবো না, এমন বোকা প্রশ্ন এখানে আমার কাছে খুবই লজ্জাস্কর মনে হচ্ছে। কারণ এখানে পৃথিবীর সকল রুব্রিক এখানে দেওয়া আছে। এখানে ইতিমধ্যে আমাদের স্যার বলেছেন যে 250টা লক্ষণ, এখানে 2,50,000 এখানে রুব্রিক দেওয়া আছে। তাহলে সেখানে কোন জিনিসটা নাই? শুধু আমরা সময়ের অভাবের কারণে আমরা নির্দিষ্ট করে কিছু লক্ষণ নিয়েছি, আর সেই লক্ষণগুলো ইনপুট দেওয়ার কারণে যে লক্ষণ অনুযায়ী ওষুধগুলো এসেছে তাই আমরা এখানে প্রদর্শন করেছি। প্রিয় বন্ধুরা, আজকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছি এবং আমাদের এই আয়োজন আপনাদের কাছে কেমন ভালো লাগবে জানি না, তবে আপনাদের আরো সহযোগিতা প্রয়োজন রয়েছে। যত ক্রিটিক্যাল প্রশ্ন করবেন, যত আমাদের আক্রমণ করে কথা বলবেন, দেখবেন আমাদের এই টিম আপনাদের প্রত্যেকটা কথা জবাব দেওয়ার মতো যোগ্যতা রাখে।
এবং আজকে আমি আপনাদের কাছে একটা কুইজ দিয়ে রাখছি, পরবর্তী লাইভে আমাদের লাবণী আমিন সেটার জবাব দিবেন এবং আপনাদের বিজয়ীদেরকে আপনাদের বিজয় ঘোষণা করবেন। আমার আজকের কুইজের প্রশ্ন হচ্ছে যে অ্যালার্জিক প্রবণতায় একক ঔষধ, একটা মাত্র ওষুধ আছে, ঠিক ওষুধটি কোনটি? এই ওষুধটির নাম আপনারা আজকে লাইভের এখানে বলে যাবেন এবং আগামী লাইভে যেদিন আমরা আসবো সেদিন আমরা বিজয়ী ঘোষণা করব। সর্বপ্রথম কে এই রুব্রিকটির সঠিক ওষুধটি বলতে পেরেছেন? লাবণী আমিন, প্লিজ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি লাইভের শুরুতে বলেছিলাম যে এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র, আমরা কিন্তু অলরেডি 1 ঘন্টা পড়িয়ে ফেলেছি এবং স্যার কিন্তু আমাদেরকে হোম টাস্কও দিয়ে দিয়েছে। আশা করি আপনারা হোম টাস্কটা কমপ্লিট করবেন এবং আপনারা লিখতে থাকবেন যে কি হবে এই অ্যালার্জিক একক মেডিসিন, এবং সেটা কিন্তু অবশ্যই রুব্রিক্সের মাধ্যমে। আরেকটা বিষয় এখানে আসলে বলার দরকার, সেটা হচ্ছে যে সফটওয়্যার কিন্তু শুধুমাত্র আমাদের একটু সাহায্যকারী। আপনি যেটাই ইনপুট করবেন সফটওয়্যারে কিন্তু সেটাই আউটপুট আসবে। বিষয়টা কিন্তু এমন না যে আমি ইনপুট করলাম একটা, আউটপুট আসলো আরেকটা। শুধু এটা চালানোর জন্য আপনাকে দরকার একটু দক্ষতা এবং একটু ট্রেনিং। আপনি যদি একটু প্রশিক্ষণ প্রাপ্ত হন বা একটু দক্ষ হন তাহলে কিন্তু আপনি যে কোনো সফটওয়্যার চালাতে পারবেন। এবং আমি জয়নাল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা বাংলা সফটওয়্যার এখানে মানে তৈরি করেছেন, এই জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ইংলিশ সফটওয়্যারেই মানে থাকাটা ভালো, জ্ঞান থাকাটা ভালো। কারণ এখন প্রশ্ন করতে পারেন ম্যাডাম কেন? এজ এ রেজাল্ট আপনি বেশ কিছু উপকৃত হবেন। প্রথম হচ্ছে ইংলিশ সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। দ্বিতীয় হচ্ছে ইংলিশ সফটওয়্যারে যে ধরনের রুব্রিক্সগুলি দেওয়া থাকে ঠিক সেই ধরনের কথা ওয়ার্ডগুলোই কিন্তু আমরা আমাদের মেডিকেল টার্মে পাই। যেমন অ্যাফেক্সিয়া, শ্বাসকষ্ট, মেডিকেল টার্ম। আপনি যদি ওখানে বলেন ডাক্তাররা বুঝবে যে এটা শ্বাসকষ্টজনিত একটা রোগ। তারপর আমরা কি ক্লস্ট্রোফোবিয়া, মানে কি আমি ন্যারো জায়গাতে যাইতে আমার ভয় লাগে, হ্যাঁ এটা ক্লস্ট্রোফোবিয়া। আপনি কিন্তু ওখানে কিন্তু রিপোর্টে লেখা থাকবে যে ক্লস্ট্রোফোবিয়া, তার মানে আমি বুঝতেই পারছি যে এটা সে ন্যারো জায়গাতে যাইতে আমার ভয় লাগছে। এখন যদি আমি জানি না যে ক্লস্ট্রোফোবিয়া মানে সরু কোনো জায়গাতে যাইতে আমার ভয়, তাহলে কিন্তু আমি রিপোর্টটাও বুঝতে পারলাম না এবং কি করতে পারলাম না, অ্যানালাইসিসও করতে পারলাম না। তাই আমি অনুরোধ করব যে অবশ্যই আমরা ইংরেজিতে পারবো, তবে বাংলাতেও আপনারা শিখুন, কিন্তু শিক্ষার ক্ষেত্রে, দক্ষতার ক্ষেত্রে, নিজেকে যোগ্যতা তৈরি করার ক্ষেত্রে আমি সাপোর্ট করি ইংলিশ সফটওয়্যার, এবং যে কোনো সফটওয়্যারই আপনারা ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু আপনাদের দক্ষতা বাড়িয়ে দিবে। যাই হোক, আসলে আজকের প্রোগ্রামটা খুবই ভালো লাগলো এবং আমি দুইজন আমন্ত্রিত অতিথিকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটি কথা বলেই আমি এখানে শেষ করে দিচ্ছি, সেটি হচ্ছে আমি প্রথমে একটি ঘোষণা দিয়েছিলাম যে আপনাদের যদি কারো কোনো জটিল রোগী থাকে এবং যেগুলো আপনারা হয়তো ডিসিশন নিতে পারছেন না যে আমি কিভাবে অ্যানালাইসিস করব, কিভাবে সফটওয়্যারের মাধ্যমে রোগী দেখব, যদি এরকম কোনো রোগী থাকে তাহলে প্লিজ আমাদের স্ক্রিনে দেখা যে নাম্বারগুলো আপনারা দেখছেন সেই নাম্বারে অথবা পার্সোনালি আমাকে অথবা স্যারদেরকে মেসেঞ্জারে বা ফেসবুকে আপনারা আমাদেরকে সেই কেস টেকিংটা পাঠান। নেক্সট কোনো প্রোগ্রামে আমরা আপনাকে সহ, এবং আপনি যদি চান সেই পেশেন্টের সাথে রাখতে, তাকে সহ আমরা আপনার এই কেস টেকিং এর ভিত্তি করে আমরা সঠিক একটা অ্যানালাইসিস আপনাকে করে দেব ইনশাল্লাহ। তো এই কথাই শেষ, এবং আমি ঘোষণা দিতে চাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি শুধুমাত্র স্বাস্থ্য কথন নয়, এটি এখন প্রশিক্ষণ পর্যন্ত চলে গেছে, এবং আমি আশা করব যে যদি আপনারা এক নাগারে একাধারে আমাদের এই সফটওয়্যার প্রশিক্ষণ প্রোগ্রামগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আজকে যে কোশ্চেনগুলো আপনাদের অনেকের আছে, হয়তো আমি কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারিনি, কারণ আমাদের মানে ডোন্ট মাইন্ড, আসলে একটা কথা আমার এখানে মনে পড়ে গেল, একটা শিশু যখন হাঁটতে শিখে তখন কিন্তু সে প্রথমে মা, বাবা, দাদা, দে, নে অনেক প্রশ্ন সে করে। তাকে থামানোর জন্য কিন্তু আমরা তার হাতে চকলেট লেবুর জুস দিয়ে রাখি। ঠিক আজকে প্রোগ্রামটা এরকম, আজকে অনেকে নতুন, তাই হয়তো অনেকে অনেক কোশ্চেন করেছেন, যে যখন একটু বুঝতে চেষ্টা করবেন, জানতে চেষ্টা করবেন, তখন কিন্তু এই কোশ্চেনগুলো আর থাকবে না। তো যাই হোক, আমি সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এই শীতের রাতে আপনারা কষ্ট করে আমাদের প্রোগ্রামটি দেখেছেন, এই জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যদি কখনো কারো এই সফটওয়্যার বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পার্সোনালি ইনবক্স করবেন, আমরা চেষ্টা করবো আপনার এই সমস্যার সমাধান দিতে। তো এই বলেই আমি আজকে আমার এই অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। জয়নাল স্যার, আপনার কি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? থাকলে আপনি বলতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে আর বলার তেমন কিছু নেই। আপনি এবং স্যার আপনারা
মূল উদ্দেশ্য বলেছেন যে আমরা এই যে প্রোগ্রামটা হোস্ট করছি কেন করছি এর বিস্তারিত একাধিকবার বলা হয়েছে। আশা করছি যারা আছেন ডাক্তার সহকর্মী তারা যদি নিয়মিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাহলে আমার মনে হয় আমরা সবাই উপকৃত হব, আমাদের নলেজ বাড়বে। বিশেষ করে কেস টেকিং এর বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আমাদের এই বিষয়টাকে আমরা হাইলাইট করব, কেস টেকিং বিষয়টা। আশা করছি সবাই উপকৃত হবে এই প্রোগ্রামের মাধ্যমে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে। সবার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি আগামী আপকামিং যে ইয়াগুলো হবে, ইভেন্টগুলো, সেগুলোতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। সেই সাথেও আমাদের শ্রদ্ধেয় স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর সেই সাথে আজকে যারা পুরো 1 ঘন্টা জুড়ে আমাদের এই প্রোগ্রামে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। এবং নেক্সট প্রোগ্রাম আপনারা কাকে চাচ্ছেন, অর্থাৎ কি বিষয়ের উপরে চাচ্ছেন, যদি আপনাদের ব্যক্তিগত কারো কেস থাকে তাহলে অবশ্যই দিয়ে পাঠাবেন, আমরা চেষ্টা করব সেটাই উপস্থাপনা করার জন্য। তো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আমাদের লাইভ প্রোগ্রামটি শেষ করছি। সবাইকে অনেক অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।